দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের আয়োজনে। আর পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আমি আছি জিনিয়া। দর্শক, নিশ্চয়ই আপনাদের মধ্যে এখনো অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো জমা হয়ে রয়েছে, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সকল প্রশ্নের সমাধান দিতে এই মুহূর্তে বিশেষজ্ঞ হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আবুল ফয়েজ জামাল উদ্দিন, অধ্যাপক, উদ্যানতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনি জানেন যে আমাদের অনেক রকম প্রশ্ন চলে আসে এবং যারা কৃষক ভাই বোনেরা রয়েছেন, দর্শকরা যারা রয়েছেন, তারা কিন্তু সমাধান চেয়েই থাকেন। সেই জায়গা থেকে আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে। আমি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি সরাসরি। প্রথম প্রশ্নটি আপনার কাছে পঞ্চগড় থেকে এসেছে। পঞ্চগড় থেকে রাকিব জানতে চেয়েছেন তার মিষ্টি আলুর ক্ষেতে কিছু সংখ্যক গাছের কাণ্ডে এখানে পানি ভেজা কালো দাগ দেখা যাচ্ছে এবং গাছগুলো মারা যাচ্ছে, সেক্ষেত্রে তার করণীয় কি? রাকিব ভাইয়ের যে সমস্যাটা আছে সেটা এই সময়টায় যে প্রচণ্ড গরম হয়, ম্যাচিউর প্ল্যান মানে জাস্ট আলু হচ্ছে, এখন মিষ্টি আলু হচ্ছে, সেই সময় কিন্তু এই আক্রমণটা হয়। এটা মূলত একটা ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাসটার নাম হচ্ছে ফিউজারিয়াম। এইটা রোগটা হলে প্রথম কাণ্ডটা দেখা যায় একটু ভেজা ভেজা পচে যাচ্ছে মনে হচ্ছে, তারপর পুরো গাছটা মারা যায়। আরও মজার ব্যাপার হচ্ছে একটা গাছ যখন মারা যায় তার পাশের গাছগুলো মারা যাবে। আচ্ছা, এটা কি সংক্রমণ থেকেই? না, এটা মাটিতে থাকে যেহেতু, যার জন্য পাশের প্ল্যান্টসগুলো ধরে। এর জন্য আমরা সবসময় বলি ফিউজারিয়াম প্যাচ আকারে হয়, মানে এখানে হবে ওখানে হবে এইভাবে হবে। এটা যদি আক্রমণ হয় তাহলে মাটিতে ট্রিটমেন্ট দিয়ে খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় না। এর জন্য যখনই সিমটমটা দেখা যাবে ওই প্ল্যান্টসগুলোকে তুলে দূরে কোথাও মাটির নিচে দিয়ে দিতে হবে, তাহলে কিছুটা কন্ট্রোল হয়ে গেল, অন্য গাছে আর হবে না। তাছাড়া খেয়াল রাখতে হবে যে আমি যখন জমি তৈরি করেছি তখনও যেন মাটিগুলো ভালোভাবে তৈরি করে খুব ঝুরঝুরা করে রৌদ্র লাগিয়ে যেন লাগানো হয়। এবং এই ফিউজারিয়ামটা কিন্তু এখান থেকে কাটিং নিয়ে যদি অন্য জায়গায় লাগান তাহলে ওখানেও কিন্তু ধরবে, যার জন্য প্ল্যান্টসের মাধ্যমে কিন্তু সে চলে যাচ্ছে। যার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন আমার রোগ ফিউজারিয়াম যেন না থাকে এইরকম গাছ লাগানো। তাহলে প্রথমেই আর কি ব্যবস্থাটা করতে হবে। আর যদি হয়ে যায় তাহলে কি কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা অন্য গাছে যেন না ছড়ে, এর জন্য কিছু কাজ আছে যেগুলো সরিয়ে ফেলা, আর পাশাপাশি দ্রুতভাবে আমাদের ট্রাইকোডার্মা আছে অথবা ক্লিভিও আছে, এগুলো স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দেওয়া, সুস্থ গাছগুলো, তাহলেই দেখা যাবে আশেপাশে গাছগুলো হবে না। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি সিরাজগঞ্জ থেকে করেছেন রিপন। তিনি জানতে চেয়েছেন সুপারির পাতায় হলুদ দাগ রোগ হলে তিনি কি করবেন? ঠিক এই সময়টায় বাংলাদেশে কিন্তু প্রচুর ড্রাউট হচ্ছে। ড্রাউট হচ্ছে মানে এখন বৃষ্টি নাই, সেই সময় এই সিমটমগুলো দেখা যায়। প্রথমত কারণ হচ্ছে যে পানির ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, সেটার কারণে। আরেকটা কারণ হচ্ছে যদি পানির ব্যবস্থা ভালো না হয় তাহলে কিন্তু নিউট্রিয়েন্ট আপটেকও কিন্তু হচ্ছে না ভালো। তার জন্য এই সিমটমগুলো দেখা যায় সাধারণত সুপারি গাছে, যেগুলো বয়স্ক পাতা, নিচের দিকে পাতাগুলো বয়স্ক থাকে, এখান থেকে শুরু হয় হলুদ হওয়া। এবং এটা যদি কন্টিনিউয়াস হতে থাকে তাহলে কিন্তু ফলন কমে যাবে, যার জন্য হচ্ছে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটা করতে হবে। এখানে দরকার হচ্ছে নাইট্রোজেন সার আর কিছু ম্যাক্স সার যদি ব্যবহার করে তাহলে দেখা যাবে। ম্যাক্স সার মানে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, বাজারেটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। ইউরিয়ার সাথে ম্যাক্স সারটা ব্যবহার করে যদি ভালোভাবে নিড়িয়ে গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয়, যেহেতু এখন শুষ্ক পানি দেওয়া হয়, তাহলে কিন্তু এটা সলিউশন হয়ে যাবে। তবে কখনো কখনো দেখা যায় গাছের পাতার ভিতরে হলুদ হলুদ দাগ পড়ে, সেটা কিন্তু ফাঙ্গাসের কারণে। আমার কাছে মনে হচ্ছে যে এই সিমটমটা উনি বলেছেন সেটাতে হচ্ছে নিউট্রিয়েন্টের ম্যানেজমেন্টের অভাবে এটা হচ্ছে। নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করলে এটা ভালো হয়ে যাবে। বাহ, চমৎকার। তাহলে খুব সহজেই আশা করেছি এটিও সমাধান হয়ে যাবে। স্যার, আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন চলে আসে, তবে একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, সেটি হচ্ছে যে আপনারা তো বিভিন্ন মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে থাকেন, ফেসবুক, মেসেঞ্জার কিংবা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের প্রশ্ন পাঠিয়ে থাকেন। এ পর্যায়ে আমরা একটি ভিডিওর মাধ্যমে প্রশ্নটি নেব। আমরা ভিডিও বার্তায় চলে যাব, আমাদেরকে কে পাঠিয়েছেন তার উত্তর এবং তার প্রশ্নের সমাধান আমরা খুব সহজে এখনই পেয়ে যাব। আমার নাম মোহাম্মদ শামসুল হক, পীরগঞ্জ থানা। আমার ধান ক্ষেত, এখানে আমার ধান ক্ষেতে ওই যে থোপের মধ্যে গাছ মরে যায়, মরে যাওয়ার ফলে ওগুলো মারা পড়ে যায়, আর কোনো কোনো গাছ আবার দেখা যায় বাদামি রঙের হয়ে যাচ্ছে। তো এটা কোন ঔষধ প্রয়োগ করলে এই রোগ দূর হবে আমরা
আপনার কাছে জানতে চাই। সবুজ ধান খেয়ে যে যত্ন তারা করছে সেই জায়গা থেকে এই যে বাদামি রং হয়ে যাওয়া কিংবা মরে যাওয়ার যে বিষয়টা আপনি বললেন, খুব ক্লিয়ার ভাবে কিন্তু সবুজ দেখা যাচ্ছে। বাদামিটা যদি আসতো তাহলে ভালো হতো। তাহলে আমি কয়েকটা কারণ বলতে পারি যে বাদামি কেন হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন যখন হয় তখন কিছু কিছু গাছ ব্রাউন স্পট তৈরি হয় পাতার অগ্রভাগে, আচ্ছা, ব্রাউন হয়ে পাতাগুলো এবং পুরো গাছগুলো মারা যাবে। সেটা হতে পারে তখন দেখা যায় শুধু পাতায় কিন্তু ব্রাউন স্পট হচ্ছে। শুধু পাতায় যদি থাকে তাহলে ব্রাউন স্পট, যদি নোডে থাকে স্টেমে, ধান গাছের স্টেমেও যদি এইরকম চোখের মতো ব্রাউন স্পট যদি দেখা যায় তাহলে কিন্তু এটা ব্লাস্ট। ব্রাউন স্পট থেকে ব্লাস্টে চলে যাবে। ব্রাউন স্পট এবং ব্লাস্ট হলে এটা অবশ্যই তাকে 2 দিন না 7 থেকে 10 দিন পর পর, প্রথম দিকে 7 দিন, তারপরে 10 দিন পরে আমরা যদি ফাঙ্গিসাইড ব্যবহার করি, ভালো মানের ফাঙ্গিসাইড যদি ডোজ অনুযায়ী ব্যবহার করি, খেয়াল রাখতে হবে প্রথম দিকে 7 দিন পর পর, পরে আমরা 2 দিন আবার হয়তো বা দেখা যাবে যে 10 দিন পর পর আমরা স্প্রে করলাম, তাহলেই হয়ে যাবে যে এটা কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু আমার কাছে এই ছবিটা দেখে একটা জিনিস মনে হয়েছে যে ধানের পাতার অগ্রভাগ থেকে একটু ব্রাউন কালার হয়ে আসছে, তাহলে সিমটম কিন্তু আলাদা, ফাঙ্গাল ইনফেকশন বলে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এখানে মিউটোপটাশ আমরা যেটাকে এমওপি বলি, অথবা কখনো কখনো আমরা লাল সার বলি, সেই এমওপি সারটা পটাশের অভাবে কিন্তু এই সিমটমটা হয়। পাতার অগ্রভাগ থেকে ব্রাউন হয়ে আসতে থাকে, নিচের দিকে আসতে থাকে, তখন গাছটা মারা যায় এই মিউটোপটাশের অভাবে বা লাল সারের অভাবে। যদি উনি বিঘা প্রতি 15 থেকে 20 কেজি মিউটোপটাশ সার দিয়ে দেন তাহলে দেখা যাবে আবার সবুজ হয়ে যাবে এবং ফলন খুব ভালো পাবে। আপনারা আজ সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে ব্যবহার করে থাকেন এবং সেই ব্যবহারের মধ্য দিয়ে আপনারা খুব সহজে আপনাদের প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে পাঠিয়ে থাকেন। আর এই পর্যায়ে আমরা মেসেঞ্জার থেকে আপনাদের কাছে যে সব প্রশ্নগুলো পেয়েছি সেগুলোর সমাধানই আমরা আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে নেব। আমি প্রথম প্রশ্নে যাচ্ছি। মেসেঞ্জার থেকে যিনি পাঠিয়েছেন, দিনাজপুর থেকে কাশেম মেসেঞ্জারে পাঠিয়েছেন, ছোট অবস্থায় কাঁঠালের মুচি পচে গাছ থেকে ঝরে পড়ছে, সেই ক্ষেত্রে উনি সমাধান চাইছেন আপনার কাছে। কাঁঠালের মুচি কাঁঠাল হওয়ার আগে ফুলের অংশ, এটা কাঁঠাল গাছে কিন্তু 2 রকমের মুচি দেখা যায়। একটা হচ্ছে পুরুষ আর একটা স্ত্রী। পুরুষটা পড়ে যাবে এটি স্বাভাবিক, স্ত্রী থেকে ফল হবে। তাহলে পুরুষ এবং স্ত্রী কাঁঠালের মুচি আমরা বুঝবো কি করে? সেটা মজার জিনিস হচ্ছে একটা কাঁঠাল গাছ, এই গাছের ডালপালা যেখানে হয় এই ডালপালায় দেখবেন বেশ চিকন কিন্তু লম্বাটে এক ধরনের কাঁঠালের ফুল হয়, যেটাকে আমরা বলি পুরুষ মুচি। তাহলে পুরুষ মুচিগুলো কোথায় হচ্ছে? ডালে হবে, উঁচু উপর পোর্শনে। আর মেয়ে মুচিগুলো হবে একটু মোটাটে ওভাল শেপের, এবং এটা স্টেমটা, কাণ্ডটা, গাছের যে কাণ্ডটা আছে সেই কাণ্ডের ভিতরে কিন্তু ফিমেল মুচিটা হবে, মেয়ে মুচিটা হবে। এবং এখান থেকে পোলেনগুলো পড়ে পড়ে এটা পলিনেশন হবে। পলিনেশন হওয়ার জন্য বাতাসে পলিনেশন হতে পারে অথবা পোকার মাধ্যমে হতে পারে। এই পলিনেশন হয়ে গেল, পলিনেশন হওয়ার পরে এই পুরুষ মুচিগুলো ছোট অবস্থায় ঝরে পড়ে যাবে। তাহলে কিন্তু এটা তো খুব স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা নিয়ে খুব ভাবার দরকার নেই। কিন্তু ভাবনাটা হচ্ছে, ওনার ভাবনাটা হচ্ছে যে উনি দেখছেন যে ফিমেল মানে মহিলা মুচিগুলো পড়ে যাচ্ছে, তাহলে এটা ভাবনার ব্যাপার। এটা কেন পড়ে যাচ্ছে? মেইন কারণ হচ্ছে যদি পলিনেশন না হয় তাহলে পড়ে যাবে। এছাড়া আবার কখনো কখনো ফাঙ্গাল ইনফেকশন হয়। কিছুদিন পরে দেখা যায়, প্রথম দেখা যায় যে কোনো একটা পোকা এসে, উইভিল অথবা বিটল এসে তাকে ইনজেক্ট করেছে, যার ফলশ্রুতি একটু ক্ষত হয়েছে। সেখানে বাইরে থেকে আবার প্যাথোজেন এসে, রোগবালাই এসে এটাকে পচিয়ে ফেলে, তাহলে কিন্তু পড়ে যাবে। তাহলে শর্তটা হলো এই রকম, আমি যখন প্রথম গাছে আসবে ফিমেল ফ্লাওয়ারগুলোকে পলিনেশন করার জন্য এনশিওর করতে হবে। পলিনেশন যদি মনে হয় আপনার কাছে যে পুরুষ ফুল থেকে পলিনেশন হচ্ছে না বলে মনে হয়, তাহলে আপনি ব্রাশে পুলিশের পোলেনগুলো লাগিয়ে আপনি স্ত্রী পলিনেশনের ফুলটাতে যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু পলিনেশন হয়ে যাবে। তারপরে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, মাঝে মাঝে যদি আমরা বিভিন্ন রকম, যেমন নিম তেল, সাবান পানি, অথবা আমরা যদি বৌদ্ধ মিক্সচার হচ্ছে তুতে আর চুন দিয়ে তৈরি করা যায়, ঘরে তৈরি করা যায়, সেই বৌদ্ধ মিক্সচার যদি স্প্রে করি তাহলে দেখো ফাঙ্গাল ইনফেকশন হবে না, পলিনেশন হবে, কাঁঠালগুলো বড় হবে। আমরা এ পর্যায়ে দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্নটি ফেনী থেকে এসেছে। মিলন জানতে চেয়েছেন, বেগুনের শিকড়ে গিটের মতো হলে এর সমাধান কি হবে? খুব ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সমস্যা হচ্ছে বেগুন,
টমেটো, শসা, এই গাছগুলোর শিকড়ে গিট হয়। আচ্ছা, কখনোই এই গিটগুলো হওয়ার কথা ছিল না। এই গিটগুলো সাধারণত আমরা দেখেছি যেগুলো হচ্ছে শিম জাতীয় ফল, সবজি, যেমন শিম, বরবটি, এগুলো গাছের গোড়ায় হয় এবং এটা উপকারী। ওইটা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, সেটা খুব ভালো নাইট্রোজেন ফিক্সেশন করে, আমরা নোডিউল বলি। বাট বেগুন গাছে হয়েছে এটা কাঙ্ক্ষিত না। এটা তাহলে কেন হয়? মেইন কারণটা হচ্ছে মাটিতে এক ধরনের কৃমি, মাইক্রোস্কোপিক কৃমি থাকে, সেটাকে আমরা বলি নেমাটোড, রুট নট নেমাটোড বলি। এই নেমাটোড মাটিতে প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে আছে, যার জন্য টমেটো গাছ, বেগুন গাছ, শসা গাছ, এই গাছগুলো লাগানোর সাথে সাথে দেখা যায় কি শিকড়ে এটা আক্রমণ করে। আক্রমণ করলে যখন ক্ষতটা হয় সেখানে একটা নোডিউল লাইক স্ট্রাকচার, একটা মানে গিট গিট তৈরি হয়ে যায়। এটা কিন্তু গাছে ক্ষতি করে। তাহলে এই নেমাটোড কন্ট্রোল কীভাবে করা যায়? যেহেতু মাটির নিচে থাকে, এটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। বাট সারা পৃথিবীতে কেমন করে এটাকে কন্ট্রোল করে? সারা পৃথিবীতে করে কি ফিউমিগেশন করে, কিন্তু আমাদের দেশে তো সেই সিস্টেম নাই। আমরা তখন বলেছি যে সোলারাইজেশন করেন। আমরা বেগুন গাছ লাগানোর আগে, ঢেঁড়স গাছ লাগানোর আগে, টমেটো গাছ লাগানোর আগে, শসা গাছ লাগানোর আগে মাটিগুলোকে উলট পালট করে আমরা যদি কিছুদিন রেখে দিই, সূর্যের আলোতে নেমাটোডগুলো মারা যায়। আরেকটা কাজ করা যেতে পারে, গাছের গোড়ায় আমরা যদি নিম খৈল পাউডার, কিন্তু হ্যাঁ, নিম খৈল বিভিন্ন রকমের, যে সরিষার খৈল বাজারে পাওয়া যায়, নিমের খৈল পাওয়া যায়, নিম খৈলটা পাউডার হিসেবে পাওয়া যায়। এই পাউডারগুলো গাছের গোড়ায় দিয়ে দিলে সবগুলো নেমাটোড মারা যাবে। দর্শক, আমরা বিভিন্ন প্রশ্ন নিচ্ছিলাম, তার উত্তরও শুনছিলাম, এবং আমরা মেসেঞ্জারের কিছু প্রশ্ন শুনেছি, আমরা একই সাথে কিন্তু ভিডিও বার্তাও দেখেছি, সেখানকার মধ্য দিয়ে আমরা সমাধান পেয়েছি। তবে এবার সরাসরি অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র আমার বলায় নয়, বরং ফোন থেকে নিজেই বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশ্নটি করতে চান। তাই আমরা সরাসরি একটি ফোন কলে চলে যাব এবার, এবং ফোন কলের মধ্য দিয়ে আমরা সেই প্রশ্নটি জানব। হ্যালো, আমি মোহাম্মদ আহাদুল ইসলাম, ঈশ্বরদী, পাবনা। আমি একজন কৃষক, পেয়ারা চাষী। আচ্ছা, আমার পেয়ারার স্কিনের উপরে দাগ পড়ে যায়। আচ্ছা, এই দাগ দেওয়ার কারণে পেয়ারার গুণগত মান কমে যায়, বেনিফিটটা পাওয়া যায় না, বাজারে পেয়ারা বিক্রি করার সমস্যা হয়। আচ্ছা, আপনি এর থেকে সমাধান চাচ্ছেন, তাই তো? এই তো সমাধান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনি সাথেই থাকুন, আমরা আপনার সমাধানটা দ্রুত দিচ্ছি। স্যার, উনি যেমনটি বলছিলেন, পেয়ারার দাগ এবং দাগ থেকে তিনি দাম পাচ্ছেন না। পেয়ারা গায়ে যদি দাগ পড়ে তাহলে বাজারে কিন্তু বাজার মূল্য অনেকাংশে কমে যায়। আমরা চাই সবুজ এবং টসটসে সুন্দর দেখতে চাই। এই দাগগুলো সাধারণত ৩-৪টা কারণে পড়ে। যেমন এক নাম্বার হচ্ছে অল্টারনেরি, একটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আর একটা স্ক্যাব হলে দাগ পড়ে এবং সবগুলো ব্রাউন বা কালচে দাগ পড়ে, যার জন্য কিন্তু বাজার দাম খুব কমে যায়। আর এটা হচ্ছে সূর্যের গাছে থাকা অবস্থায়, সূর্যের যদি সানস্ক্যাল বলা হয়, খুব তীর্যক লাইট পড়ে, তখনও কিন্তু একটা পোর্শন দেখা যায় একটু কালচে হয়ে যায়। এই সবগুলো কারণে কিন্তু বাজার দাম এতটাই কমে যায় যে কৃষক লাভটা খুঁজে পায় না। তো এটার সলিউশন কিন্তু অনেকগুলো আছে। অনেকগুলো হচ্ছে, প্রথমত আমরা খেয়াল করে দেখেছি যে ব্যাগিং টেকনিক কৃষকরা ফলো করে। যখন পেয়ারা থেকে ফুলটা ঝরে পড়ে যায়, তখনই কিন্তু কৃষক একটা ট্রান্সপারেন্ট পলিথিন জাতীয় পারপোরেটেড পলিথিন দিয়ে তারা কিন্তু ঢেকে দেয়। এটা কিন্তু কৃষকরা করে। ঢেকে দিলে কি হয়, আমার এই অল্টারনেটে আক্রমণ করতে পারে না, স্ক্যাব হতে পারে না, তারপর টেম্পারেচারটাও কিন্তু অনেকটা কমে যায়, যার ফলশ্রুতিতে খুবই সুন্দর কালার হয়, সবুজ কালার হয় এবং বাজার মূল্য বেশি হয়। এইটার কারণে হতে পারে। আবার কখনো কখনো কিছু পোকা আছে, যেমন বোরার, যারা কামড়ে খায়। কিছু হচ্ছে বিটল, যেগুলো ক্ষত করে, তৈরি করে। এরাও যদি ক্ষত করে কচি অবস্থায়, তখন কিন্তু মেচিউর অবস্থায় এই দাগটা খুব বেশি দেখা যায়। তাহলে কয়েকটা কারণ হলো, ফাঙ্গাল কারণে হতে পারে, সূর্যের কারণে হতে পারে, অথবা পোকার কারণে হতে পারে। বাট সব কিছু কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারি আমরা যদি পলিথিন দিয়ে ছোট অবস্থায় যদি ঢেকে ফেলি। দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটি কুড়িগ্রাম থেকে এসেছে। আসলাম প্রশ্ন করেছেন, ঢেঁড়স গাছের পাতায় আবারও হলুদ এবং সবুজ রঙের ছোপ ছোপ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে তিনি কি করবেন? ঢেঁড়স গাছের বা যে কোনো গাছের যখন হলুদ এবং ছোপ ছোপ দাগ পড়ে, তখন আমরা এটা বুঝি যে এটা একটা ভাইরাসের কারণে হয়েছে। আমরা এটা বলি ইয়েলো মোজাইক ভাইরাস। ইয়েলো কালার হয়ে যাবে, এবং এই ভাইরাসটা যদি ধরে
তাহলে গাছটা খুব ডোয়ার্ফ হয়ে যাবে, পাতাগুলো ডিফর্ম হয়ে যাবে, মানে উল্টাপাল্টা হয়ে যাবে পাতাগুলো, এবং পাতাগুলো হলুদ হলুদ দাগ পড়বে এবং পাতাগুলো শক্ত হয়ে যাবে। ভাইরাস হলে এই গাছের ছোট হয়ে যায়, ফলগুলো ছোট হয়ে যায়, ফলের পুষ্টিমান ক্ষতি হয় না, কিন্তু স্বাদ থাকে না ফলের। যার জন্য এই গাছের ফলগুলো তুলে নষ্ট করে ফেলা, গাছটাকে যখনই ভাইরাস সিমটম হবে তাহলে তুলে মাটির নিচে দিয়ে দেওয়া। মাটির নিচে দিলে অন্য গাছে ট্রান্সফার হবে না, পোকার মাধ্যমে ট্রান্সফার হওয়ার কথা ছিল সেটা ট্রান্সফার হবে না। বাট এটা হচ্ছে এখন মাঠে যদি থাকে, তাহলে আমার কি করা উচিত ছিল ভাইরাস না হওয়ার জন্য? ভাইরাস না হওয়ার জন্য ভাইরাস রেজিস্ট্যান্স আমাদের ঢেঁড়সের বিচি কালেকশন করতে হতো, কারণ এটা বিচির মাধ্যমে আসছে, নাহলে পোকার মাধ্যমে আসছে। তাহলে বিচির মাধ্যমে যদি হয়, ভালো মানের বীজ আমার ব্যবহার করা উচিত ছিল ভাইরাস মুক্ত গাছের। আর পাশাপাশি হচ্ছে যেন ভাইরাস আক্রান্ত না হতে পারে, পোকা যেন আমার এখানে না আসতে পারে, এফি থ্রিপস মিলিবাগ এগুলো যেন না আসতে পারে, তাহলে জন্য সবসময় কিন্তু আমার ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে। আমি প্রায় সময় সহজভাবে বলি, কৃষকরা যদি নিম তেল আর সাবান পানি স্প্রে করে তাহলে এই ভাইরাস রোগ আক্রান্ত হবে না। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি রাজশাহী থেকে এসেছে। সৈকত রাজশাহী থেকে প্রশ্নটি করেছেন, লাউ গাছের পাতা পচে যাওয়া সহ কাণ্ড ফেটে লালচে আঠা বের হচ্ছে, এখন সেক্ষেত্রে তিনি কি করবেন? লাউ গাছের পাতাটা কেন পচে যাচ্ছে? যখন একটু স্বেচ্ছেতে থাকে তখন ফিউজারিয়াম আক্রান্ত করে, তখন লাউ গাছের পাতাটায় দেখা যায় গাছের এই পাশে একটা রিংয়ের মতো হয়ে এই পাতাগুলো উইল্টিং হয়ে যাচ্ছে। এটাও ফিউজারিয়াম দেওয়া হয়, একটা ফাঙ্গাল ছত্রাক দিয়ে হয়। এবং এইটা যখন স্টেমে চলে যায় তখন স্টেমটাকে ফাটিয়ে ফেলে, এবং ফাটিয়ে ফেলার কারণে ওখানে গামোসিস জাতীয় রস বের হয়ে আসে। এই রসগুলো বের হয়ে এখানে করে কি লাল আঠা আঠা তৈরি করে, এবং এইটার ফলে অন্যান্য যে রোগবালাই আছে সবগুলো এখানে আক্রান্ত করে। যার জন্য এই গাছগুলো কোনোভাবেই নতুন করে আবার ভালো করে ফেলতে পারবো তা কিন্তু সম্ভব না। এর জন্য আমরা কী করি, প্রাথমিক অবস্থায় যখন সিমটম দেখা যায় এই ডালগুলো একটু কেটে দিই। লাউ গাছের ডালপালা কাটলে কিন্তু নতুন নতুন ডালপালা বের হয় এবং ওইগুলো ভালো হয়, সেটা কেটে নিয়ে আমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বিদায় নিব। তবে তার আগে স্যার আপনার উদ্দেশ্যে, আপনি যদি কৃষকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি। আমি সবসময় কৃষকদেরকে বলি যে কৃষকের মূল উদ্দেশ্য হচ্ছে বাজার মূল্য বেশি পাওয়া। বাজার মূল্য বেশি যদি পেতে হয় তাহলে আমাকে কিন্তু ফসলটা সুন্দর হতে হবে। সুন্দর বলতে আমার জন্য স্বাস্থ্যসম্মত হতে হবে, মানুষের জন্য এটা ক্ষতিকারক না হয়, অতিরিক্ত খাবার পুষ্টি যেন না দিই, আমরা সার বেশি না দিই, অথবা অতিরিক্ত ইনসেকটিসাইড ব্যবহার না করে যদি যেই সবজিটা আমরা উৎপাদন করতে পারবো সেটা সবার জন্য স্বাস্থ্যকর হবে এবং এটা বাজার মূল্য একটু বেশি পাবে। তো আমি মনে করি যে ফসলের উৎপাদন যে প্রক্রিয়াটা আছে সেখানে কেমিক্যালসের উপর ভিত্তি না করে ন্যাচারাল কোনো কিছু দিয়ে যদি আমি সেফ ফুড প্রোডাকশন করতে পারি, সেটা বাজার মূল্য বেশি হবে এবং সেভাবেই কিন্তু আমরা আমার দেশকে ঘুরিয়ে দিতে পারি। বাহ, চমৎকার স্যার। দর্শক, স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত কৃষির সাথে থাকার জন্য। তবে শুধু ধন্যবাদ নয়, আমরা প্রশ্নও চাই, তাই আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। দর্শক, তাহলে এবারে বিদায়ের পালা। প্রশ্ন অবশ্যই পাঠাবেন, আর সে পর্যন্ত পরবর্তী পর্ব না আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং আমরাও খুব দ্রুতই আপনাদের সমাধানগুলো দিতে চলে আসবো। নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাম্পায় কাজী ফার্মসের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।